গুগলে অরেঞ্জ ভ্যালি অফ ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করলে সবার প্রথমে উঠে আসে সিটং এর নাম। সিটং জায়গাটা মূলত সিটং 1, সিটং 2 এবং সিটং 3-তে বিস্তৃত। সমগ্র সিটং জুড়েই রয়েছে বিভিন্ন ধরনের হোমস্টে, কিন্তু এবারে আমরা বেরিয়েছি এমন এক হোমস্টের সন্ধানে যা থাকবে নির্জনে, প্রকৃতির কোলে, যেখান থেকে দেখা যাবে কাঞ্চনজঙ্ঘা। ভাগ্য প্রসন্ন থাকলে হোমস্টের সাথে দেখা মিলবে হরিণ ও তিতির পাখি। মন চাইলে ঘুরে দেখা যাবে কমলালেবুর বাগান ও চায়ের বাগান। এমনই এক হোমস্টের সন্ধানে আমরা এগিয়ে চললাম সিটং এর অফবিট জায়গা তুরুকের উদ্দেশ্যে। তুরুক পৌঁছানোর জন্য ট্রেনে এনজেপি বা শিলিগুড়ি নেমে সেখান থেকে গাড়িতে খুব সহজেই পৌঁছানো যায় তুরুক। এনজেপি থেকে তুরুকের দূরত্ব প্রায় 45 কিলোমিটার। গাড়িতে সময় লাগে 2.5 ঘন্টা মতো। এছাড়া শেয়ার গাড়িতে তুরুক যেতে চাইলে দার্জিলিং যাওয়ার শেয়ার গাড়িতে চলে আসুন দিলারাম। ভাড়া পড়বে 300 টাকা জনপ্রতি। দিলারাম থেকে তুরুক সাইলেন্ট ভ্যালি হোমস্টেতে পৌঁছানোর শেয়ার গাড়ি পাওয়া যায়। খরচ পড়ে জনপ্রতি 100 টাকা। আমরা অবশ্য গাড়িতেই এগিয়ে চলেছি তুরুকের উদ্দেশ্যে। হোমস্টে থেকেই গাড়ি অ্যারেঞ্জ করে দিয়েছে। তুরুক অবশ্য দার্জিলিং সাইড এবং কালিম্পং সাইড উভয় দিক দিয়েই যাওয়া যায়। আমরা মংপু ঘুরে তুরুক যাওয়ার প্ল্যান করি, তাই আমরা কালিম্পং সাইড দিয়ে মংপুর পথ ধরলাম। আমরা ট্যুর প্ল্যানার ব্লগ এখন এসে পৌঁছে গেছি মংপু রবীন্দ্র ভবনে। এর আগেও একবার এখানে ঘুরে গেছিলাম। এখন অনেকটা পরিবর্তন লাগছে চারপাশের জায়গাটা। এখন ভেতরে মিউজিয়ামের দিকে যাব, সামনেই টিকিট কাউন্টার, টিকিট কেটে তারপরে যাব। আমরা মংপু পৌঁছে গেলাম। 25 টাকা দিয়ে টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করলাম। এখানে একটা বাংলো রয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে তার শেষ জীবনের কিছু বছর কাটিয়েছিলেন। 1938 খ্রিস্টাব্দে মৈত্রেয়ী দেবীর আমন্ত্রণে রবীন্দ্রনাথ প্রথম মংপুতে আসেন। মংপু রবীন্দ্র মিউজিয়ামের ভেতরে আমরা প্রবেশ করব। জুতো খুলে ভেতরে ঢুকতে হয়। এটা কিন্তু বাঙালিদের কাছে একটা আলাদা ইমোশন। রবীন্দ্রনাথ তার 80তম জন্মদিনে এখান থেকেই জন্মদিন কবিতাটি লেখেন। বর্তমানে একটি ট্রি হাউসও বানানো হয়েছে। আমরা এবার এগিয়ে চললাম যোগীঘাটের দিকে। রিয়াং নদীর ওপর এই যোগীঘাট অবস্থিত। সিটং যাওয়ার পথে আমরা এখন রয়েছি যোগীঘাটে। যোগীঘাট আমাদের ভীষণ পছন্দের একটা জায়গা। এই জায়গায় আগেও এসেছি, কিন্তু প্রকৃতির কি অদ্ভুত খেলা দেখুন। এখন জল কম, জলের তোর অনেক কম, অথচ এর আগে বর্ষায় যখন এসেছি তখন একদম জলে ভরপুর ছিল। আমরা এবার তুরুকের দিকে এগিয়ে চললাম। পথে পড়লো বেশ কিছু কমলালেবুর বাগান। তবে আজ আর কমলালেবুর বাগানে দাঁড়াবো না, অলরেডি অনেক দেরি হয়ে গেছে। আগামীকাল আমরা আপনাদের নিয়ে যাব কমলালেবুর বাগান ঘুরে দেখতে। আমরা ফাইনালি তুরুক এসে পৌঁছলাম। কমলালেবুর জায়গা সিটং। সিটং জায়গাটা নেহাতি ছোট নয়। আমরা রয়েছি সিটংয়েরই একটা প্রান্তে। সিটং এর একটা প্রান্তে নির্জন পাহাড়ের চূড়ায় তুরুকের অবস্থান, আর সেখানেই রয়েছে সাইলেন্ট ভ্যালি হোমস্টে। সেখান থেকে কাঞ্চনজঙ্ঘার সুন্দর ভিউ পাওয়া যায়। আজ আমাদের রাত্রিবাস সেখানে। পৌঁছতে বেশ দেরি হয়েছে, তাই আগে লাঞ্চটা সেরে নিই, তারপর আপনাদের রুমটা ঘুরে দেখাবো। খাওয়া দাওয়ার আমাদের কোনো সময়ের ঠিক থাকে না। আমরা বেশিরভাগ সময়তেই লেট লাঞ্চ করি। এই সমস্ত আমাদের চলতেই থাকে, কারণ ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে অনেকটা ট্রাভেল করতে আমাদের দেরি হয়ে যায়। আজকেও ব্যাপারটা সেরকমই, যদিও সময়টা আমাদের কাছে ফ্যাক্টর নয়। আমরা এখনো এই সময়েও থালা সাজিয়ে খেতে বসবো। আপাতত দেখার পালা লাঞ্চের মেনুতে কি কি এসে হাজির হয় আমাদের সামনে। কাঁসার থালাবাটিতে এরকম ধোঁয়া ওঠা লাঞ্চ এসে হাজির রয়েছে। ডাল, তরকারি, ভাজা, আলু চোখা আর ডিম কারি। লাঞ্চ করে আমরা রুমে চলে এলাম। এদিকে রয়েছে ডাবল বেড, এদিকে একটা সিঙ্গেল বেড। 3-4জন অনায়াসেই এই রুমের মধ্যে থেকে যেতে পারে। আর যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে এখানে রয়েছে ইলেকট্রিক কেটল। ঠান্ডায় অনেক সময় গরম জলের প্রয়োজন হয়, সেটাও করতে পারেন। নিজেরা চা কফি বানিয়ে খেতে পারেন। এই সমস্ত ব্যবস্থা রয়েছে। আর এই যে সিঙ্গেল বেড, এই বেডটায় এখন কে বসবে এই নিয়ে একটা কারাকারি চলছে। কারণ বুঝতেই পারছেন এর সাথে রয়েছে এরকম একটা সুন্দর কাঁচের জানলা, যেটা দিয়ে বাইরেটা দেখা যাচ্ছে, কারণ বাইরে এখনো আলো রয়েছে। রুমগুলো কাঠের তৈরি। রুম থেকে বেরিয়ে ব্যালকনিতে ঘুরতে ঘুরতেই হোমস্টের পেছনে চোখ যেতে দেখলাম বেশ কিছু ফ্যাজেন্ট কি সব যেন খুঁটে খুঁটে খাচ্ছে।
একটু পরে দেখলাম একটা বার্কিং ডিয়ারও ঘোরাঘুরি করছে আমাদের হোমস্টের পেছনে। অন্ধকার নামছে পাহাড় জুড়ে, তাই হোমস্টেতে আলো জ্বলে উঠেছে। বাইরে ঠান্ডা বাড়ছে, তাই রুমে চলে এলাম। বাইরের আলো যখন নিভু নিভু মানে যখন অন্ধকার হয়ে আসছে, ততই তাপমাত্রার পারদ কমছে আর আমাদের গায়ে একটার পর একটা উলেন ক্লোথস চাপছে, কারণ ঠান্ডাটা জাঁকিয়ে পড়েছে এখানে, বারবার সেটাই বলছি। তাই আমরা বেশিক্ষণ আর বাইরে থাকতে পারিনি, রুমে চলে এসেছি। কিছুক্ষণের মধ্যেই রুমে চলে এলো গরম গরম মোমো ও চা। কি আমাকে দেখে কি মনে হচ্ছে আরো মোটা হয়ে গেছি? তো তার কারণ রয়েছে, আসলে প্রায় 3টে লেয়ার চাপানো হয়েছে ওপরে ওপরে। বাইরে এত ঠান্ডা, তার মধ্যে আমাদের রুমে চলে এসছে গরম গরম চা, আর সঙ্গে রয়েছে চিকেন মোমো। চিকেন মোমো চলে এসছে, চিকেন মোমোটা টেস্ট করে দেখতে হবে। বেশ ভালো খেতে, কিন্তু আমরা কলকাতায় যেরকম চিকেন মোমো খাই, এখানে মোমোটা একটু ডিফারেন্ট। চাটনি দিয়ে বেসিক্যালি মোমোটা খাওয়া হয়, ভেতরে চিকেনের স্টাফিং রয়েছে, খেতে কিন্তু বেশ ভালো। রাত বাড়ছে, দূরে পাহাড়ের আলোগুলো জোনাকির মতো লাগছে। বাইরে ক্যাম্প ফায়ারের আয়োজন করা হলো। সবাই মিলে আগুনের পাশে বসে একটু উষ্ণতা নেওয়ার চেষ্টা করলাম। রাতে স্যালাড, রুটি, ডিম ভাজা দিয়ে ডিনার করে শুয়ে পড়লাম। গুড মর্নিং। আমরা এখন রয়েছি সাইলেন্ট ভ্যালি হোমস্টেতে, আর এখান থেকে ভীষণ সুন্দর সানরাইজ দেখা যায়। এই খবর আগেই ছিল, যেই সকাল হচ্ছে আমরা তড়িঘড়ি চলে এসেছি এই জায়গাটাতে সানরাইজ দেখবো বলে। সত্যি একটা মন ভালো করা সানরাইজ আমরা সকালে দেখতে পেলাম। তার সাথে একটা মজার কথা বলি, এই সময়তে তো ওয়েদার একদমই ভালো নেই, ফগি ওয়েদার। তার মাঝখানেও কাঞ্চনজঙ্ঘার 2-1টা পিক হালকাভাবে দেখা গেছে। সকালটা শুরু হলো, বেশ মনটা ভালো হয়ে গেল। সারাদিন এখন কি কি অপেক্ষা করছে সেটা আমিও জানি না, আর আপনারাও যদি জানতে চান সারাদিনে আমাদের ট্রিপটা কেমন হবে, তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্যুর প্ল্যানার ব্লগ। সকাল সকাল হোমস্টের কর্মীরা নিজের কাজে ব্যস্ত। এখানে সামনে চাষও হয়। সিটং মানে কমলা লেবুর জায়গা, আর আমাদের হোমস্টেটা আপার সিটং এ, এবং হোমস্টে লাগোয়াই এইরকম একটা কমলা লেবুর গাছ রয়েছে। বেশ কয়েকটা কমলা লেবু হয়ে রয়েছে এখন, কারণ এখন সময়টাই কমলা লেবুর। হোমস্টে থেকে সকালের চাটা ব্যালকনিতে সার্ভ করা হলো। রাতটা যেরকম কনকনে ঠান্ডা, সকালবেলাতে সূর্য উঠতে ঠান্ডাটা অনেকটাই কেটে গেছে। সূর্যের তাপটা গায়ে মাখতে বেশ আরাম হচ্ছে। ব্যালকনিতে বসেই আমরা চা পর্বটা সেরে নিলাম। হোমস্টের দিদি পুজো পাঠ সেরে কিচেনে গেলেন আমাদের জন্য ব্রেকফাস্ট বানাতে। প্রসঙ্গত বলি, এই হোমস্টের লিজ ওনার বাঙালি সুমিতা বিশ্বাস দিদি। এখানে মোট 4টে রুম রয়েছে, যেখানে মোট 14 জন থাকতে পারবেন। প্রতিটা রুমে বাথরুমের ও গিজারের ব্যবস্থা রয়েছে। আমাদের ব্রেকফাস্ট রেডি। আমরা হোমস্টের সামনের মাঠে চেয়ার টেবিল পেতে ব্রেকফাস্ট করতে বসলাম। সকালের এই রোদটা এত ভালো লাগছে, তাই জন্য আমরা ভাবলাম রোদ পোয়াতে পোয়াতে ব্রেকফাস্টটা সারবো। তাই আমরা ডাইনিং হলে না গিয়ে বাইরে যে ওপেন স্পেসটা রয়েছে সেখানে বসেছি, এই মাঠটার মধ্যে। এখানে রোদ আসছে, সাথে আমরা ব্রেকফাস্টে নিয়েছি বাটার টোস্ট আর সাথে পোচ। এই হোমস্টের ওপরের রুমে থাকলে ব্যালকনি পাবেন। বয়স্করা থাকলে অবশ্য নিচের রুমগুলোতে থাকাই সুবিধাজনক হবে। আমরা এবার হোমস্টেকে বিদায় জানিয়ে সাইট সিইং গুলো করতে বেরিয়ে পড়লাম। টুরুকের খুব কাছে রয়েছে মহলদিরাম টি এস্টেট। এখান থেকে ভিউটা দুর্দান্ত। আমরা এখন এসে গেছি মহলদিরাম টি এস্টেটে, আর সূর্য উঠতেই পুরো চা বাগানটা ঝলমল করছে। সিটং মানে একদিকে যেমন কমলা লেবুর বাগান, ঠিক সেরকম ভাবেই একদম হোমস্টের কাছেই রয়েছে এরকম সুন্দর একটা টি এস্টেট। বেশ কিছু খাবারের দোকানও এখানে পাবেন।
সকালবেলাতে আমাদের হোমস্টে থেকে একবার কাঞ্চনজঙ্ঘার দেখা মিলেছিল। এই রকম সময় কাঞ্চনজঙ্ঘার দেখা মেলা সত্যি ভাগ্যের ব্যাপার। আর পথ চলতে চলতে বারবার চোখ আটকে যাচ্ছিল বাইরের দিকে, কারণ দূরের পাহাড়গুলোর ওপর হালকা কুয়াশার চাদর বা পর্দা থাকলেও কাঞ্চনজঙ্ঘাকে কিন্তু ভালোই দেখতে পাওয়া যাচ্ছে। আমরা এবার এগিয়ে চললাম সিটং এর উদ্দেশ্যে। এখানে একটা সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে, তবে কিছুটা হেঁটে ওপরের দিকে উঠতে হয়। এর উল্টো দিকেই রয়েছে একটা মাটির তৈরি মনাস্ট্রি। আমরা এবার এগিয়ে চললাম নামথিং পোখরির দিকে। নেপালি ভাষায় পোখরি শব্দের অর্থ হলো জলাশয়। পাইনের জঙ্গলের মাঝে ছোট্ট জলাশয়। এখন জলে লেশমাত্র নেই। এখানেই থাকে স্যালামেন্ডার। স্থানীয়রা এখানে কমলালেবু বিক্রি করছেন। আমরা এবার এগিয়ে চললাম অহলধারার দিকে। অহলধারা হলো একটা ভিউ পয়েন্ট। আমরা 20 টাকা করে এন্ট্রি ফি দিয়ে এগিয়ে চললাম। এখানে পার্কিং এ গাড়ি রেখে কিছুটা পথ হেঁটে উঠতে হয়। তবে সবচেয়ে ভালো লাগলো এদের প্রতিটা জায়গায় ডাস্টবিন রাখার ব্যবস্থা দেখে। দু চোখ ভরে শুধু একরাশ মুগ্ধতা, তার কারণ তিনি মানে কাঞ্চনজঙ্ঘা বারবার ধরা দিচ্ছেন আমাদের চোখের সামনে। এই রকম ওয়েদারে তিনি যে ধরা দিবেন এটাই আমাদের ভাবনার বাইরে ছিল। এই যে এত কথা আপনাদের সাথে বলছি, আমরা এখন রয়েছি সেলফুধারা ভিউ পয়েন্টে, সেটা হচ্ছে অহলধারায়। আমরা যে কালকে সাইলেন্ট ভ্যালি হোমস্টেতে ছিলাম সেখান থেকে মাত্র 8 ঘন্টার পথ। আপনারা কিন্তু সাইট সিইং এ এই জায়গাটা অবশ্যই অ্যাড করবেন। আমরা এবার কমলালেবুর বাগানের দিকে এগিয়ে চললাম। বাগানগুলো মূলত একটু নিচের দিকে অবস্থিত। সাধে কি বলে সিটং কমলালেবুর জায়গা। যত দূর তাকাচ্ছি চারদিকটা এরকম কমলালেবুর রঙে কমলা হয়ে আছে। গাছে সবুজ পাতা কম, তার থেকে বেশি কমলালেবু ফলে রয়েছে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছি দুদিকে কমলালেবু। আমরা এরকমই একটা কমলালেবুর বাগানে অবশ্যই পারমিশন নিয়ে ভেতরে ঢুকবো। আমরা এখন এসে পৌঁছে গেছি কমলালেবুর বাগানে। আর উত্তরবঙ্গে কমলালেবু বললেই যে জায়গাগুলোর কথা মনে আসে তার মধ্যে প্রথমেই মনে আসে সিটংয়ে। এবং ঠিক ধরেছেন, আমরা এখন রয়েছি সিটংয়ে। এখন কমলালেবুর সিজন, প্রত্যেকটা গাছ কমলালেবুতে ভরে রয়েছে। এই জায়গাটা দেখে পুরো মনে হচ্ছে চারদিকটা কমলা রং হয়ে রয়েছে। গাছ থেকে সদ্য পেরে দিদি এই কমলালেবুটা দিলেন। এটা দেখতেও ভীষণ সুন্দর, টেস্ট তো এখন করব। তবে হ্যাঁ, এখানে আসলে একেবারেই নিজেরা কমলালেবু তুলবেন না, বিক্রি হচ্ছে, কিনে খান। খুব ভালো মিষ্টি। এখানে স্থানীয়রা কমলালেবুর পসরা সাজিয়ে বসেছেন, চাইলে কিনতে পারেন। পিস অনুযায়ী দাম হয়, তবে দরদাম অবশ্যই করবেন। এবার বিরিকধারা হয়ে বাড়ি ফেরার পথ ধরলাম। আপনাদের সাথে দেখা হবে আগামী পর্বে নতুন ভিডিওতে। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন সমস্ত নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্যুর প্ল্যানার ব্লগ।